গুড মর্নিং ফ্রেন্ডস। আজকে শনিবার, তো আজকে আমার ঘুমটা এরকম করেই ভাঙলো। দিদিমা এসে আমাকে ডাকলো, ডেকে তুললো। দিদিমা এসেছিলো, আমি বললাম যে দিদিমা আমার মাথায় একটু তেল দিয়ে দাও। বলে দিদিমা বসে তেল দিচ্ছিলো। দিদিমা বলতে এটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের মা। দিদিমা তেল মালিশ করলে না ভীষণ আরাম হয়, আর খুব ঘুম পেয়ে যায় আরও। আর দিদিমাকে আমি ভীষণ ভালোবাসি। বিয়ে করে যখন প্রথম এসেছিলাম এখানে, দিদিমা প্রথম থেকেই আমার সাথে থাকতো সব সময়তে। আর আমি দিদিমাকে ভালোবাসি, দিদিমাও আমাকে খুব ভালোবাসে। দিদিমা সবসময়, দিদিমা এখন বেশি আসতে পারে না, কারণ দিদিমার একটা বড় অ্যাক্সিডেন্ট হয়েছিল, পায়ে চোট পেয়েছে। ওই জন্য আমাদের উপরে বেশি আসতে পারে না উঠে। তাও যখন আসে আমি দিদিমাকে খাওয়াই, বসাই, যত্ন করি, আমার সামর্থ্য মতন আমি করি। এই রান্নাঘরে চলে এসেছি, শনিবার। তো এই যে বাসন টাসনগুলো একটু ধুয়ে নিচ্ছি, জলের মগ টকগুলো ধুয়ে নিচ্ছি সব, যেহেতু আমাদের শনিবার নিরামিষ খাওয়া হয়, তাই সব কিছু পরিষ্কার করে নিচ্ছি। আমি না আগে কোনো কাজ করতে পারতাম না, খুব একটা কাজ করতে পারতাম না। পড়াশোনা করতে করতেই যেহেতু দেখাশোনা করে বিয়ে হয়ে যায়, তো বিয়ের পর আমি সেরকম কোনো কাজ করতে পারতাম না। তারপরে বিয়ের 2.5 বছর পর আমার ছেলে হয়। তো ছেলে হওয়ার 1.5 মাস মতন পর আমি এত অসুস্থ হয়ে পড়েছিলাম না, সেই যে চলছে এখনও সেই একইভাবে চলছে আমার অসুস্থতা, সিজার হয় না। তো এই করে দিন কাটছে। ছেলে যখন 1.5 মাস বয়স হলো, তখন হঠাৎ করে আমার পা হাত পা ফুলতে শুরু করলো। পা হাত পা ফুলে পুরো গাঁটে গাঁটে ব্যথা শুরু হলো। তারপর পুরো প্যারালাইজড হয়ে গেলাম, পুরো বিছানাশয্যা। আমি যদি বিছানাতে উঠে যাচ্ছি তো আমার পাটা কেউ ধরে কেউ তুলে দিচ্ছে, এরকম। ঘরে এত পরিস্থিতি খারাপ হয়ে গেছে, খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে, নিজে হাতে করে খেতে পারছিলাম না, হাতে এত ব্যথা, বাচ্চাকে খাওয়াতে পারছিলাম না। সেই সময় বাচ্চার যেটা দরকার সেটা পাচ্ছে না বাচ্চা, সেটা বন্ধ হয়ে গেছে। ডাক্তারের থেকে পারমিশন নিয়ে আবার তোলা দুধ কিনতে হলো। তো তারপরে আমাকে নিয়ে এরকম দৌড়াদৌড়ি চলছে চারিদিকে, হসপিটাল, সেই হসপিটাল, সব হসপিটাল বলছে যে ভর্তি নেওয়ার প্রয়োজন আছে, কিন্তু কেউ জায়গা দিচ্ছে না, বেড নেই, এরকম করে ছেড়ে দিচ্ছে। এই করে করে ঘরে চলে এসেছিলাম, ঘরেই থাকতাম। ডাক্তার দেখছিল, নানা রকম টেস্ট চলছিল। আর সবথেকে কষ্টের দিন সেই দিনটা আসে, যে দিনটা হচ্ছে গিয়ে আমাকে আমার বাবা মা নিতে এসছে। আমি আমাকে এখানে কে দেখবে, এখানে দেখার কেউ নেই। আমাকে বাবা মা নিতে এসছে, আমাকে নিয়ে যাবে, কিন্তু আমার ছেলেটাকে নিয়ে যেতে পারবে না, কারণ যেহেতু আমাকে নিয়ে হসপিটালে দৌড়ঝাঁপ করতে হবে। আমি পুরো প্যারালাইজড, আমাকে খাইয়ে দেওয়া, চান করিয়ে দেওয়া, বাথরুম সব কিছু করিয়ে দিতে হচ্ছে। সেহেতু আমার ছেলেকে দেখার মতো কেউ নেই। ওর পিসিকে খবর দিল, ওর পিসি এলো, ওর পিসি এসে ওর কাছে থাকলো, আর শাশুড়ি শ্বশুর তো ছিলই। আর আমাকে আমার বাবা মা নিয়ে চলে গেল। কি বলবো, আমার চোখে জল চলে আসে ওই দিনটার কথা ভাবলে। বারান্দাতে ছেলে দোলনায় শুয়ে আছে, আর আমাকে আমার বাবা মা নিয়ে চলে যাচ্ছে। তখন শুধু ভাবতাম, বাপের বাড়ি থেকে প্রতিদিন কাঁদতাম যে আমি কেমন মা হলাম, যে নিজের ছেলের কাছে থাকতে পারলাম না। কি করে রাখবে বলো? আমার বাবা মা তো আমাকে নিয়ে হসপিটালে করে দৌড়াচ্ছে। ওকে কে দেখবে বলো? ওকে একটা দিন সারাদিন নিয়ে ঘোরা হয়েছে রোদে, ওকে দেখার মতন কেউ নেই। ওকে জন্য এখানে রেখে যাওয়া হয়েছিল। প্রতিদিন আমি কাঁদতাম, সকালে উঠে চান করে খাওয়ার সময়। সত্যি আমি কেমন মা হলাম, ছেলেকে কাজ ছাড়া হয়ে গেল। এরকম করে যেতে ও যখন 1 মাস বয়স, তখন আমার হঠাৎ করে কাশি শুরু হলো। কত ডাক্তার দেখিয়েছি জানো তো, অনেক ডাক্তার দেখিয়েছি। সবাই বলছে কাশি ড্রাই হয়ে গেছে, কেউ বলছে যে কেউ অনেক ওষুধ দিয়ে দিচ্ছে,
কেউ টেস্ট করার কথা কেউ বলেনি। মানে আমাদেরও মাথায় আসেনি যে এমনও কিছু হতে পারে বলে। হঠাৎ একদিন রাত্রিবেলা 3 মাস মতন পেরিয়ে গেছে, কাশি হচ্ছে। হঠাৎ একদিন রাত্রিবেলা কাশতে কাশতে মুখ দিয়ে রক্ত উঠলো, প্রচুর রক্ত। সেদিন রাত্রিবেলা হসপিটালে নিয়ে যাওয়া হলো। তারপরের দিন আবার আমার বাবা মা আমাকে আনতে এলো, আমাকে নিয়ে ছেলেকে নিয়ে চলে গেল। চলে গিয়ে যখন টেস্ট হলো, টেস্টে ধরা পড়লো যে আমার ফুসফুসে টিবি ধরা পড়েছে। তখন হসপিটালে ডাক্তাররা বলছে যে একদম তো শেষ পর্যায়ে, এটা মানে 3+ হয়ে গেছে। তখন ছেলের সাথে আবার দূরত্ব বেড়ে গেল। তখন 1 বছর বয়স, ছোট্ট ছোট্ট করে হাঁটছে, ছোট ছোট হাত। আমাকে পুরো এক ঘরে করে দেওয়া হলো, যেহেতু এই রোগটা খুব ছোঁয়াচে, তো এক ঘরে করে দিয়েছিল। মানে আমার থালা বাসন আলাদা, আমার বিছানা আলাদা, আমার সাথে কেউ থাকবে না, আমার ছেলেকে আমার কাছে আসতে দেওয়া হবে না। আমার নিঃশ্বাসটা এত বিষাক্ত ছিল। এইরকম করে আমার ছেলের সাথে আবার আমার দূরত্ব বেড়ে গেল 6 মাস 8 মাস। ও কিন্তু আমাকে চিনতই না, জানো তো। মানে আমি ওর মা বলে চিনতই না। ওর পাশ দিয়ে আমি বেরিয়ে গেলেও কাঁদতো না। ও আমার মাকেই মা বলে জানতো। আর আমার দিদি, মানে ওকে সবাই মিলে দেখেছে, ওর পিসি, ঠাকুমা, দাদু, আমার মা, আমার দিদি। আমার দিদির কাছেই ও মানুষ। আমার দিদি ওকে খুব দেখেছে। তাই মানে আমার জীবনটা সত্যি খুব কষ্টের কেটেছে। আমার ছেলের সাথে আমার দূরত্ব প্রতিবার বেড়েছে। এরকম করতে করতে এখনও অবধি, এই কিছুদিন আগে অবধি হসপিটালে ভর্তি হলাম, আমার দূরত্ব। একবার 15 দিন হসপিটালে ভর্তি থাকলাম, একদিন 10 দিন, 12 দিন, এরকম করে 3 মাস 4 মাস ছাড়া আমাকে থাকতেই হয়। আর সেই থেকে আমার ওই যে রোগটা হলো, তারপর থেকে আমার শ্বাসকষ্ট, অ্যাজমা, শীতকাল পড়লেই তো আমার শ্বাসকষ্ট হয়। আমার ছেলেরও অনেক প্রবলেম হয়, যেহেতু ও বুকের দুধ পায়নি, তো ওর খুব প্রবলেম হয়। ওর চোখের প্রবলেম হয়, ওর অ্যালার্জির প্রবলেম হয়, এরকম প্রবলেম হয়। তো ঠাকুর করুক, মানে আমার বাবা সবসময় আমাকে বলে যে তোর অনেক সহ্য ক্ষমতা। মানে আমি এত পরিমাণে ভুগেছি, আর এখনও ভুগি। মানে সে বলার মতন নয়, প্রচণ্ড কষ্ট। যাই হোক, এখন কষ্ট থাকলেও এখন খুব ভালো করে কাজগুলো শিখে গেছি। মানে সংসারের দায়িত্ব পালন করা, কীভাবে কাজ করতে হবে, কীভাবে সংসার করতে হবে, সমস্ত কিছু আস্তে আস্তে শিখে গেছি। এখন সারাদিন ছেলে যখন স্কুল থাকে, এখন তো ছুটি, স্কুল থাকলে ভোর 5:30টায় উঠে ওকে নিয়ে, মানে 4:30 উঠতে হয়। আমাদের স্কুলটা অনেকটা দূরে, যেহেতু 5:30টার মধ্যে আমাদের বেরিয়ে যেতে হয় সকালে। ছেলেকে নিয়ে বেরিয়ে যাই, ওখানেই বসে থাকি। ওখান থেকে আবার স্কুল করিয়ে নিয়ে এসে আবার রান্না বান্না, ঘরে সমস্ত কাজ, চান, পুজো, সমস্ত কিছু করি। এখন সংসারে অনেক কাজ শিখে গেছি, এখন রান্না বান্নাও শিখেছি। যাই হোক, অনেক গল্প করলাম তোমাদের সাথে। আজকের ব্লগটা এই পর্যন্ত, টাটা।